নারী উদ্যোক্তা হলেন এমন একজন নারী যিনি নিজ উদ্যোগে ব্যবসা বা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি তার ঝুঁকি গ্রহণ করেন, পরিচালনা করেন, লাভ লোকসানের দায়িত্ব ভাগ করে নেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখেন। তেমনি একজন নারী উদ্যোক্তা আজকে আমাদের অনুষ্ঠানে আছেন। সেই অতিথি আমাদের সাইদা আফরোজ আপু। তার সঙ্গে আজকে আমরা অনেক কথা বলবো, তার জানা অজানা অনেক তথ্য নিব। আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজে এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আমি রোমানা শিকদার হাজির হয়ে গেছি এবং আমার সঙ্গে আছেন সাইদা আফরোজ আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপু আমি তো আমার মতো করে আপনার নাম বললাম, আপনি কি নিয়ে কাজ করেন আমার দর্শকদের একটু বলবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সাইদা আফরোজ। আমি কাজ করছি খাদি নিয়ে। খাদির একটা সেই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ধরে এখন পর্যন্ত খাদির যে সংগ্রামটা, সেইটাকে আমি বিশ্বের দরবারে তুলে ধরতে চাচ্ছি। আর আমার যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে ফ্যাশন এম্পায়ার বিটি, বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যেখানে ফ্যাশন প্রোডাক্টগুলো নিয়ে আমরা মূলত কাজ করি। এই শুধুমাত্র শাড়ি, থ্রি পিস বা পাঞ্জাবি না, আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ডাইভার্সিফাইড প্রোডাক্ট, যেগুলোর মধ্যে নতুন নতুন ইনোভেশন আছে। যেমন একটা শাড়ি বা গজ কাপড়, সেখান থেকে একটা ড্রেস করার পরে বা একটা ওয়েস্টার্ন ড্রেস বলেন বা যে কোনো একটা ড্রেস তৈরি করার পরে যে কাপড়গুলো বেঁচে যাচ্ছে, সেই কাপড়গুলো থেকে আমরা ব্যাগ তৈরি করছি, জুয়েলারি তৈরি করছি, ক্রাফট তৈরি করছি এবং এক টুকরা কাপড়ও আমরা ফেলে দিচ্ছি না। দ্যাট মিনস আমরা ইকো ফ্রেন্ডলি কাজ করছি, জিরো ওয়েস্টেজ নিয়ে কাজ করছি। চমৎকার চমৎকার, খুবই ভালো লাগলো আপু। আচ্ছা আপু একটু বলবেন আপনার জন্ম বেড়ে ওঠা কোথায়, এটা একটু ছোট্ট করে বলবেন। আচ্ছা, আমার জন্ম হচ্ছে টাঙ্গাইল জেলায় কুমুদিনী হসপিটালে আমার জন্ম হয়েছে। তারপর অ্যাক্সিডেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার ফ্যামিলির উপর দিয়ে। সেই অ্যাক্সিডেন্টের পরে আমি তখন 3 মাস বয়স ছিল। তো ওই সময় আমার নানা নানির কাছে আমি বড় হয়েছি। আমার মা খুবই অসুস্থ ছিলেন, হসপিটালাইজ ছিলেন। তারপর আমার নানা নানি, আমি আমার খালা মামাদের কাছে বড় হয়েছি। আমার খালা মামারা আমাকে এতটাই আদর যত্ন বড় করেছে যে আমার মা যে দূরে আছে সেই কষ্টগুলো বুঝতে দেননি। তারপর আমার স্কুলিংটা কালিয়াকুড়ের বড়ুইবাড়ি গ্রামে শুরু হয়েছিল। ওখান থেকে তারপর আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমি কাপাসিয়াতে আসি, গাজীপুর জেলার কাপাসিয়া প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করার পরে ঢাকায় লালমাটিয়া কলেজ থেকে এইচএসসি, ইডেন থেকে এমএসসি করি। তারপর একটা সফটওয়্যার ফার্মে জব করতাম। সেখান থেকে বিয়ের পরে বেশ লম্বা দূরত্বে কাজ বন্ধ ছিল। তারপর আবার নতুন করে আমার বিজনেসটা স্টার্ট করা, উদ্যোক্তা জীবনটা শুরু করা। আচ্ছা আচ্ছা, চমৎকার, অনেক ভেরিয়েশন আছে আপনার জীবনে। আচ্ছা আপু, এবার একটু জানতে চাই যে আপনি কত সালে কবে থেকে আপনার এই উদ্যোক্তা জীবনটা শুরু আসলে? আমার 2019-এ আমি স্টার্ট করেছিলাম, কিন্তু ইনকর্পোরেশন যেটা পেপারস ডকুমেন্টেশনগুলো আমরা 2020-এ করেছি। সো সেই হিসাব করলে আমার এখন উদ্যোগের বয়স হচ্ছে 6 বছর। আচ্ছা, আপনি কি ছোটবেলায় ভাবতেন যে আমি বড় হয়ে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করব বা আমি নিজে কিছু করব যারা আমাকে স্বনামে সবাই চিনবে, এরকম কি ব্যাপার ছিল কখনো? না, এরকম কোনো ব্যাপার ছিল না। ছোটবেলা থেকে মা যেহেতু ফ্যামিলি প্ল্যানিংয়ে ছিলেন, সো খুব স্বপ্ন দেখতাম ডাক্তার হব এবং ওইরকম বলতামও। কিন্তু পরবর্তীকালে সফটওয়্যার নিয়ে পড়াশোনা করতে করতে আমার পড়াশোনাটা জুলজিতে ছিল, কিন্তু ওখান থেকে জাস্ট ট্রান্সফার করে আমি 1 ইয়ারের ডিপ্লোমা করি আইটির উপরে। তারপরে ভাবলাম যে না, সফটওয়্যার নিয়েই কাজ করি। তারপর যেহেতু বাবা বিজনেস করতেন, যখন বাবা বিজনেস করতেন আমাদের প্রিন্টিং প্রেস ছিল, তো তখন আসলে ভাবতাম, বাবার প্রেসেও বসতাম আমি, তখন ভাবতাম যে বাবার মতো একদিন এরকম একটা বিজনেস করব। কিন্তু আমার বাবা মারা যান 2020-এ। আমার বাবা মারা যাওয়ার পর 2000 সালে আমার বাবা মারা যায়। 2000 সালে আমার বাবা মারা যাওয়ার পরে ঢাকায়
বিজনেসটা কন্টিনিউ করা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, কারণ আমি তখন ইউনিভার্সিটি মানে পড়া মাত্র শেষ করেছি, আর আমার ছোট ভাই তখন ব্যাঙ্গালোরে পড়ছে। তো যেহেতু মেয়ে, ওই আমাদের সমাজে মেয়েদেরকে যেভাবে আটকে দেওয়া হয়, বলেছে যে তুমি মেয়ে, তুমি এই কাজগুলো করতে পারবা না, যার জন্য পরে আর হয়নি। তারপরে আবার নতুন করে 2019 থেকে আমি আবার নতুন করে শুরু করলাম আমার এই উদ্যোগটাকে নিয়ে। আচ্ছা, চমৎকার আপু। সবসময় আমরা দেখা যায় যে একজন সফল মানুষের পেছনে, ছেলে মানুষের পেছনে একজন নারীর হাত থাকে, অবদান থাকে। আপনার সফলতার পেছনে বা আপনার উদ্যোগের পেছনে আসলে কার উৎসাহ ছিল বা কার অবদান ছিল এটা বলবেন? আমার এই পর্যন্ত আসার পিছনে আমি 3W কে খুব প্রেফার করছি। 3W মিন্স হচ্ছে 3 জন ওমেন। আর সেই 3 জন ওমেনের মধ্যে হচ্ছেন একজন আমার মা, একজন আমার শাশুড়ি, আর একজন আমার মেয়ে। হ্যাঁ, কারণ আমার মা সবসময় বলতেন কিছু করো, আর আমার শাশুড়ি আমাকে আসলে যে জিনিসটা শিখিয়েছে সেটা হচ্ছে যে স্ট্রাগল করে জীবনে বেঁচে থাকতে হয় কিভাবে, সেই জিনিসটা শিখিয়েছে। আর আমার মেয়ে হচ্ছে আমাকে ইন্সপায়ার্ড করে সব কিছুতেই, যে আর আমাকে সবসময় সে পরামর্শ দেয়, এই কাজটা এইভাবে করলে ভালো হবে, ওই কাজটা এইভাবে করলে ভালো, এটা এইভাবে করো না, বা এটা এইভাবে করলে ভালো হবে, এই জিনিসগুলো আমার মেয়ে। সো আমার লাইফে এই 3 জন নারীর অবদান সবচেয়ে বেশি। খুব ভালো বলেছেন, সুন্দর করে আপু কিন্তু গুছিয়ে কথা বলছে, এই ব্যাপারটা খুব ভালো লাগছে। আপু একটু জানতে চাই যে আপনারা মূলত আপনার যে প্রতিষ্ঠান যেটা, এটা হচ্ছে আপনার কোথায় আউটলেটটা? আমার একটা আউটলেট আছে, এটা উত্তরা টাওয়ারে, উত্তরা টাওয়ার জসিমউদ্দিন রোডে উত্তরা টাওয়ার যেটা আছে, ওই টাওয়ারের দোতলায়। আচ্ছা, ওখানে সমস্ত পণ্যকে আপনারাই তৈরি করেন, নিজেদের করা সব? না, সব আসলে একটা মার্কেট প্লেসে টিকে থাকতে হলে না শুধুমাত্র যে নিজস্ব পণ্য দিয়ে টিকে থাকা যাবে এটা খুব ডিফিকাল্ট। আমাদের মানে আমাদের হচ্ছে এখানে কাস্টমার মাইন্ডটাকে দেখতে হয়, যে কাস্টমার কি ধরনের প্রোডাক্ট পছন্দ করে। যার জন্য আমার এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আমাকে শাড়ি, 3 পিস আর অন্যান্য কাপড় চোপড়ও রাখতে হয়, যেগুলো একটু কম প্রাইজের আছে, লোকালি মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো রাখতে হচ্ছে। আর আমি যে প্রোডাক্টগুলো তৈরি করি সেগুলো মূলত আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড আর কি, যাতে আমি এক্সপোর্ট করতে পারি সেটা ধরে, যেমন ধর ইটালিতে আমি কিছু প্রোডাক্ট পাঠাই, তারপর ফ্রান্সে আমি কিছু প্রোডাক্ট পাঠাই, আর সুইজারল্যান্ডে আমি কিছু প্রোডাক্ট পাঠাই। চমৎকার, একজন নারী তিনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে আমাদের দেশের পোশাককে সমাদৃত করছেন, ব্যাপারটা কিন্তু অন্যরকম ভালো লাগে। আপনি একটু জানতে চাই যে আপনি আসলে কি করেন, মানে আপনার যেটা নিজস্ব তৈরি ওখানে কি আছে? আচ্ছা, আমার হচ্ছে আপনি ওয়েস্টার্ন ড্রেসটা পাওয়া যাবে ওখানে, সামার ড্রেস আমরা করছি। আর রিসেন্ট আমরা একটা জিনিস লঞ্চ করেছি, সেটা হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রামে একজন ট্রেনার স্যারকে আমি দেখলাম যে কিছুক্ষণ পরপর উনি কোটটা খুলে ফেলছেন, আবার পরছেন, খুলছেন, পরছেন। তো যেহেতু সামারে ছিল, তো আমার কাছে মনে হলো যে আমরা যদি একটা সামার কোট তৈরি করতে পারি, তাহলে সেটা হয়তো তার এই যে বারবার করে খুলে ফেলা, বারবার করে পরা, এই জিনিসটা করতে হবে না। যেহেতু খাদি একটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, এবং এখানে একটা জিনিস আপনি দেখবেন যে শীতের সময় শীত লাগবে না, গরমের সময় গরম লাগবে না। খাদি হচ্ছে এরকম একটা হ্যান্ডলুম। এই হ্যান্ডলুমটা দিয়ে যদি আমরা তৈরি করি, তাহলে এই মানে প্রবলেমগুলো থেকে ওনারা সরে থাকতে পারবে। আর একটা খাদির একটা বড় গুণ যেটা, সেটা হচ্ছে ইচিং হয় না। আপনার কখনোই খাদি পরলে চুলকানি হবে না, বুঝতে পেরেছেন? তো এইগুলোকে মাথায় রেখে আমরা র খাদিটাকে ন্যাচারাল ডাই করে তারপরে আমরা মেয়েদের জন্য সামার কোট করেছি, ছেলেদের জন্য সামার কোট তৈরি করেছি। চমৎকার, খুবই ভালো লাগলো যে আপু কতখানি মানে দূরদর্শী, তার সম্পূর্ণ নারী, বুঝতেই পারছেন যে সে তার একজন প্রশিক্ষকের কোট খুলে ফেললা এবং পড়া দেখেই তার মাথার মধ্যে চলে এসছে যে আমরা যদি সামার ফ্রেন্ডলি কোনো প্রোডাক্ট তৈরি করি, সেটা একদম পরে থাকাই যাবে, খুলে ফেলার কোনো ঝামেলাই নেই। আপু খুব ভালো লাগলো এই ব্যাপারটা জেনে, যে আপনি খুব ভালো দেখার চোখ ভালো। আচ্ছা, একটু জানতে চাই যে আপনার হচ্ছে খাদিটাই কেন বেছে নিলেন, মানে কেন এটা? আচ্ছা, খাদিটাকে বেছে নেওয়ার মূল কারণটা হচ্ছে আসলে জামদানি নিয়ে অনেকেই কাজ করছে, এবং জামদানিটার প্রচার এত বেশি হচ্ছে, সেই তুলনায় খাদিটা প্রচার হচ্ছে কম। জামদানিটা যেমন মসলিনের একটা সেকেন্ড ভার্সন, মসলিনটা যখন বিলুপ্ত হয়ে গেল, তখন ওই তাঁতিরা জামদানিটাকে নিয়ে আসলো একটা মোটিভের মধ্যে, জ্যামিতিক মোটিভের মধ্যে রেখে। তো এবং এই জ্যামিতিক মোটিভের মধ্যে রাখার জন্য ইন্ডিয়াও
কিন্তু এই আমাদের এই জ্যামিতিক মোটিভটাকে নিজেদের বলে দাবি করে। আচ্ছা। হ্যাঁ, এবং দাবি করার জন্য ওরাও কিন্তু এটার জন্য জিআই পণ্য হিসেবে অ্যাপ্লাই করেছিল, বাট ওরা পায়নি যে এটা আমাদেরই জিআই পণ্য। তো খাদিরও একটা হিস্ট্রি আছে, ঠিক এরকমই। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন হয় তখন ব্রিটিশরা চাপিয়ে দিয়েছিল আমাদের উপরে যে আমরা ওদের কাপড় আমাদের পরতে হবে, সিল্ক এই টাইপের কাপড় পরতে হবে। তো আমাদের দেশের তখন যারা তাঁত নিয়ে কাজ করতেন এবং যারা কিনা আন্দোলন করতেন তাদের কথা ছিল যে আমরা ব্রিটিশদের কাপড় পরবো না, তাদের বর্জন করা কাপড় আমরা আমাদের তাঁতে বোনা কাপড় ওটা আমরা পরেই থাকবো, এবং ওটা পরেই আন্দোলনটা করেছে। এবং আপনি দেখবেন যে মহাত্মা গান্ধীর চরকায় একটা যে সুতা করে নিজের সুতায় নিজে মানে নিজের কাপড় নিজে বুনে পরতো। তো ওই সময় থেকে সুভাষ বসু ওনারা সবাই এই মানে একটাই স্লোগান এসেছিল যে আমরা ব্রিটিশদের কোট প্যান্ট পরবো না, আমরা এই আমাদের তৈরি পণ্যটা পরবো। কালের বিবর্তনে খাদিটা এক সময় হারিয়ে যাচ্ছিল। খাদিটা হারিয়ে যাবেন, হ্যান্ডলুমটা একেবারেই এখন নাই, এখন হচ্ছে মেশিনের খাদিটাই বেশি পাওয়া যায়, হ্যান্ডলুমটা খুব কম পাওয়া যায়। তো ওখান থেকে ওই যে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন, আমার দেশের পণ্য, এবং এটার হচ্ছে আপনাকে আমি বললাম যে ইচিং হবে না, তারপর আপনার গরমের সময় গরম ফিল হবে না, শীতের সময় শীত ফিল হবে না, একটু মোটা একটু পাতলা দুই ধরনেরই কাপড় এখন পাওয়া যায়। হ্যাঁ, তো সেই জিনিসটাকে যদি আপনি তাহলে, আর এটাকে হচ্ছে আপনি পুরা নেচার আপনার নিজের মতো কালার করতে পারছেন। জামদানিতে যেটা সম্ভব না, জামদানি হচ্ছে তাঁতি আপনাকে যে একটা মোটিভ তৈরি করে দিবে, সেই মোটিভের উপরে আপনাকে থাকতে হবে, কালার উপরে থাকতে হবে। বাট এখানে আপনি ন্যাচারাল ডাই করতে পারছেন, এখানে আপনি স্টিচের কাজ করতে পারছেন, এখানে আপনি ব্লক করতে পারছেন। আপনি এমন যদি মনে করেন যে আপনি বাটিক করতে পারছেন, আপনি এটা নিয়ে একদম মজা করে খেলতে পারবেন। এগুলো এই সমস্ত চিন্তা থেকেই আমি মূলত মানে খাদিটার উপর বেশি ফোকাসড হয়েছি। চমৎকার। আপনি কি আপু শিখেছেন, কোথাও কি প্রশিক্ষণ নিয়েছেন এরকম কিছু? হ্যাঁ, আমার প্রশিক্ষণ হচ্ছে আমি এসএমই ফাউন্ডেশন এগুলোর উপর প্রশিক্ষণ নিয়েছি। তাছাড়াও ব্র্যাক ইউনিভার্সিটি থেকেও আমার প্রশিক্ষণ নেওয়া আছে, সেটা হচ্ছে ওমেন ডেভেলপমেন্ট, ওমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপরে। তারপর ইউএস এম্বাসি একটা ট্রেনিং করিয়েছিল আমাদেরকে 3 মাসের, সেখানেও আমি ট্রেনিংটা করেছি। ওই ট্রেনিংটা তারপর ব্র্যাক ইউনিভার্সিটির, তারপর ব্র্যাক ব্যাংকের, সিটি ব্যাংকের বেশ কিছু ট্রেনিং আমি করেছি। মানে আপু যে কাজটি নিয়ে কাজ করতে চান, যে পণ্যটি নিয়ে, তার সম্পর্কে তার সম্পূর্ণ ধারণা তো ছিলই, এবং তার সেই ধারণাকে, তার স্কিলকে আরো ডেভেলপমেন্ট করবার জন্য আপু আরো অনেক 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 কোর্স করে গেছেন, মানে নিজেকে থামিয়ে রাখেননি। আমরা কি করি যে একটা শিখবার পর চিন্তা করি হ্যাঁ অনেক জানি, তো আপু কিন্তু অনেক জানিতে না গিয়ে তিনি কিন্তু অনবরত শিখে গেছেন। তিনি একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন, যেখান থেকে তিনি নির্দ্বিধায় কিন্তু বলতে পেরেছেন তিনি এখন খাদিকে নিয়ে খেলতে পারেন। ব্যাপারটা কিন্তু খুবই চমকপ্রদ, আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমাদের দেশীয় একটা সুতা, দেশীয় একটা কাপড় যেটা খাদি, সেটাকে বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য আপু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপু একটু জানতে চাই যে আমরা যারা নতুন কাজ করতে চাই, নতুন ধরেন আমি খাদি নিয়েই কাজ করতে চাই, তো এই ক্ষেত্রে আপনি একটু উপকার করবেন আমাদের, যে আমরা আসলে এই রটা কোথায় পেতে পারি, এই ব্যাপারগুলো বললে আমার মনে হয় আমার দর্শকদের একটু সুবিধা হয়। আচ্ছা, এটা খুব মানে সোজা, মানে খাদিটা আসলে মেইনলি যেমন জামদানিটা নারায়ণগঞ্জে হচ্ছে, টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইলে, আর খাদিটা মূলত কাজ করছেই হচ্ছে আপনার কুমিল্লাতে, কুমিল্লার চান্দিনাতে এই এটা নিয়ে কাজ করছে আর কি। ওখানকার যারা তাঁতিরা আছেন, সেই তাঁতিরা হ্যান্ডলুমও করছেন, মেশিনটাও করছেন। হ্যান্ডলুমটা একটু কস্ট বেশি পড়ে যায়, যার জন্য একদম নতুন যারা কাজ করবে, একদম মানে মনে করছে যে আমি আজকে থেকে শুরু করব, খাদি নিয়ে কাজ করব, তাদেরকে আমি বলবো যে আপনারা মেশিনটা নিয়ে কাজ করেন। কারণ হচ্ছে এটার দামটা একটু কম, আপনার নাগালের মধ্যে থাকবে। হ্যান্ডলুম কি একটু বেশি দাম? হ্যান্ডলুমটা একটু দাম বেশি হবে, একটু মোটা, কাপড়টা একটু মোটা হয়, যার জন্য আপনি যদি মানে মেশিনটা নিয়ে স্টার্ট করতে
কাজ করতে করতে তখন আপনার যখন একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি তখন করে দিলেন। কাস্টমার যদি মনে করে যে না উনি একদম অরিজিনাল হ্যান্ডলুম খাদিটা চাচ্ছেন, তখন আপনি অরিজিনাল হ্যান্ডলুম খাদিটা। তবে আমাদের দেশে হ্যান্ডলুম খাদি এখনো পর্যন্ত বেশ কিছু লোকজন, স্বনামধন্য লোকজনরা ওনারা পড়েন, খুঁজেন। তো ওটা মাথায় রেখে আসলে কাজ করা যায়, কাজ করতে পারে। আচ্ছা আপু, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে নতুনদের অনেকেই চিন্তা করে যে ও করতে পারছে আমিও করতে পারবো, এরকম একটা ধারণা আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, যে ঠিক আছে এটা কোনো ব্যাপার না, অনলাইনে আমি ড্রেস আনবো, কাপড় আনবো, আমি বিক্রি করবো, এরকম একটা ধারণা অনেকের মাথায়। কিন্তু আপনার কি মনে হয় যে একজন উদ্যোক্তা হবার পেছনে মানে কি কি থাকতে হয়, যে আমার একটা শেখার দরকার, বা কি কি মানে আপনাকে পার হতে হবে, কি কি ধারা আছে, ধাপগুলো অতিক্রম করতে হবে, এটা যদি একটু বলে দিতেন। আসলে উদ্যোক্তা হওয়ার পিছনে সবচাইতে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে যে মাইন্ডটাকে সেট করা, যে আমি কাজ করব, আমার যত প্রতিকূলতা আসুক, যত বাধা আসুক, যে যাই কিছুই বলুক না কেন, আমি কাজ করব। সেটা অনলাইনে করি বা ইভেন্টে যেয়ে করি, মেলা করে করি, যেভাবেই করি না কেন, ফার্স্ট হচ্ছে মাইন্ড সেট আপ করতে হবে। তারপরে আপনাকে দেখতে হবে আপনার পুঁজিটা কতটুকু আছে। আপনার সামান্য পুঁজি দরকার হবে। সেই পুঁজিটা আপনি কার কাছ থেকে নেবেন? হাজব্যান্ডের কাছ থেকে নেবেন, না নিজের জমানো টাকা থেকে শুরু করবেন? সেটা হতে পারে 1,000 টাকা, 5,000 টাকা। আপনি আমার মেয়ের পিগি ব্যাংকের টাকা দিয়ে আমি শুরু করেছিলাম, যার জন্য আমি বলি যে ও আমাকে ইন্সপায়ার করে। কারণ ওর পিগি ব্যাংকে 8,000 টাকা ছিল, ওই 8,000 টাকা আমাকে দিয়েছিল এবং ওটা দিয়ে আমি কাজ শুরু করেছি। সো এটা একটা বড় ব্যাপার। তারপরে হচ্ছে আপনাকে মাইন্ড সেট আপের মধ্যে যেটা, সেটা হচ্ছে আপনি, আচ্ছা ও কুকিং করছে, ভালো করছে, এই আপাটা মানে ভালো জামা বানাচ্ছে, জামা বিক্রি করতেছে, এই ব্যাপারটা শাড়ি বিক্রি করতেছে, এটাতে না যে আপনি ফার্স্ট চিন্তা করেন আপনার ভেতরের কি সুপ্ত প্রতিভাটা আছে, আপনার স্কিলটা কি। আপনি খুব ভালো রান্না করেন, আপনার যেমন আমি আপনাকে বলি আমি ভালো রান্না করি, আমি আমার মাদার ইন লর কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি ইজ আ বেস্ট কুক ইন বাংলাদেশ আমি বলবো। যদি কোনো কুকিং কম্পিটিশন হয় আমি বলবো যে শি ইজ দ্য বেস্ট, কারণ ওনার রান্না এত মজা। সো আমার কিন্তু ধৈর্য নাই যে একেবারে আমার মেজু যা ও করে, বাট আমার ধৈর্য নাই, আমার ভেতরে আসলে এই স্কিলটা নাই। আমি বলবো এটা আমার স্কিলড না। আমি ধৈর্য ধরে রান্না করে প্রয়োজনীয় রান্নাটা আমি করে খাওয়াতে পারবো। আপনি 10 জন কেন 100 জন বলেন, আমি করে খাওয়াতে পারবো। বাট রেগুলার বেসিসে এটা তৈরি করে 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 মানে সাপ্লাই দেওয়াই করা, এই বিজনেসটা আমার দ্বারা হয় না। এবং আমার যদিও আমি রিসেন্ট একটু শুরু করেছি, বাট আমি কতদিন ধৈর্য থাকবে আমি জানি না। তো আরেকটা জিনিস হচ্ছে, যেমন ধরেন কাপড় বিক্রি করতে পারলে যে খুব বেশি কিছু করে ফেলতে পারলেও তা কিন্তু না। আমার প্রত্যেকটা মানুষের একটা প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে নিয়ে যদি সে চিন্তা করে যে আমি একটা পুতুল বানাতে পারি, বা আমি একটা বেড কাভারের ডিজাইন করতে পারি, আমি একটা জামার ডিজাইন করতে পারি, সো এগুলো নিয়ে যদি একটু সে চিন্তা করে কাজ শুরু করে, তাহলে সে সফল হবে। বাট আজকে রান্না, কালকে কাপড় বিক্রি, পরশুদিন আপনি শাড়ি বিক্রি, এভাবে করলে না উদ্যোক্তা হওয়া যায় না। আপনি ব্যবসায়ী হতে পারবেন, ব্যবসায়ী আর উদ্যোগের মধ্যে কিন্তু উদ্যোক্তার মধ্যে পার্থক্যটা এখানেই। আচ্ছা আচ্ছা আপু, আপনার কি মনে হয় যে নতুনদের যারা হচ্ছে এই প্রফেশনে আসতে চায়, উদ্যোগ নিতে চায়, তাদের কি ধরেন প্রশিক্ষণটা কতখানি জরুরি তাদের জন্য, একটু ছোট করে বলবেন? এটা একদম মানে 100% স্কিল ডেভেলপ করতেই হবে। সেজন্য বিসিক আছে, এসএমই ফাউন্ডেশন আছে, গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তারপরে প্রাইভেট প্রতিষ্ঠান অনেকগুলো আছে। তো সব জায়গা থেকে যদি আমি যে কাজটা করব, যেমন আমি টেলারিং করতে চাইলে আমি টেলারিং এর উপর প্রশিক্ষণ নিয়ে আসব, না হলে আমাকে কাপড়ের দোকানদার ঠকাই দিবে। হ্যাঁ, আমি যদি খাবার নিয়ে কাজ করি, খাবারের উপরেও আমাকে ট্রেনিং নিয়ে আসতে হবে, আর না হলে যে আমার কাছে খাবার কিনে নেবে সে আমাকে ঠকাবে, কারণ আমি তো ঠিকমতো প্রাইসিং বা আদার্স করতে পারবো না। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটা বিজনেস স্টার্ট করার জন্য, একটা উদ্যোগ স্টার্ট করার জন্য যে বেসিক যে জিনিসগুলো দরকার, যে আপনার কি নিয়ে কাজ করছি, সেই কাজটার প্রোডাক্টটা আমি কোত্থেকে সোর্স করব, তারপর হচ্ছে এটা প্রাইসিংটা আমি কিভাবে করব,
তারপরে হচ্ছে আমি কোথায় সেল করব, মার্কেট প্লেসটাকে ঠিক করা, এগুলো ঠিক করে যদি সে এগুলোর উপর একটু ট্রেনিং নিয়ে যদি আসে তাহলে সে একদিন সফল হবেই। চমৎকার বলেছেন সাইদা আফরোজ আপু, খুব চমৎকার কিছু কথা বলছেন। সেগুলো হচ্ছে আপনাকে কিন্তু আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার মেন কথা হচ্ছে ভিশন ঠিক রাখতে হবে যে আপনি আসলে কোনটা কাজ করতে চান। এরপর ওই মতো পরিকল্পনা মাফিক আপনাকে কিছু প্রশিক্ষণ নিয়ে আটঘাট বেঁধে কিছু মূলধন নিয়ে এরপর আপনি তো সব জেনেই গেলেন, এরপর আপনার উদ্যোক্তা জীবন শুরু, এবং আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আপু এবার একটু জানতে চাই যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে সবারই কিছু প্রতিবন্ধকতা থাকে। তো আপনি নারী হিসেবে আপনার কি প্রতিবন্ধকতা ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন, এটা একটু ছোট করে আমার দর্শকদের বলবেন, আমরা অনুষ্ঠান শেষের দিকে। প্রতিবন্ধকতা তো অনেক ছিল। বিয়ের পরে জব ছেড়ে দিতে হয়েছিল। তারপর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আমার একটা বেবি ইন্তেকাল করেছিল। তারপর থেকে আমি একটু মেন্টালি নিজেকে আবার ভাবছিলাম যে কিছু একটা করা দরকার। সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড এগিয়ে এসেছে, সে আমাকে কাজ করতে ইন্সপায়ার্ড করেছিল, এবং মেনলি হচ্ছে ফ্রিল্যান্সিং করা। তো ওটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে পড়ে যখন আমি যখন আমার বেবি হয়, তখন যে এত ছোট বাচ্চা নিয়ে রাত জেগে কাজ করা, দিনের বেলা কাজ করা নট পসিবল। তারপরেই উদ্যোক্তার জীবনটা স্টার্ট করলাম। প্রথমে বাইরে থেকে কিছু কাপড় আনতাম, তো দেখা যেত যে পেমেন্ট পাঠানো ডিফিকাল্ট ছিল, কাপড় এয়ারপোর্টে আটকে যেত, সেখান থেকে কাপড় বের করা কষ্ট, টাকা পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, যেখানেই বলেন টাকা একটা যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেসব চিন্তা করে ভাবলাম যে না, দেশীয় পণ্য নিয়ে কাজ করি। তারপর দেশীয় পণ্য নিয়ে কাজ করতে যেহেতু ঘাত প্রতিঘাত আছেই, বিক্রি করতে যেয়ে প্রবলেমের শিকার হয়েছিলাম। আমি যেখানে বলেছিলাম, আমাকে কেউ বলেছে এমএ পাশ করে বাইদানি হইছো, এগুলোও শুনতে হয়েছে। এমনও শুনতে হয়েছে যে এত ভালো স্টুডেন্ট ছিলা, লাইফে কি করলা। তো আসলে এগুলোকে যদি আমলে নিতাম তাহলে আজকে আগাতে পারতাম না, আর কারোরই এগুলো আমলে নেওয়া উচিত না। আর আপনারা যারা এই যে আমাদের মতো উদ্যোক্তাদের বলেন বাইদানি হইছো, কি করছো, আমরা আসলে দেশের জিডিপিতে কতটা অবদান রাখছি, কতটা কর্মসংস্থান করাচ্ছি মানুষের, সেটা একটু যদি হিসাব করেন তাহলে বাংলাদেশের নারীদের অবদান পুরুষদের চেয়েও অনেক বেশি। চমৎকার, খুবই ভালো লাগলো কথাটা শুনে যে আমাদের নারীদের অবদান পুরুষদের তুলনায় কিন্তু অনেক বেশি। একটা নারী সব করতে হয়, তাকে সকালবেলা উঠে বাচ্চাদের রেডি করতে হয়, হাজব্যান্ডের খাবার দিতে হয়, বাচ্চাদের খাবার, বাচ্চাদের টিফিন, হাজব্যান্ডের খাবার, এরপরে সংসারের অন্যান্য কাজ, নিজের কাজ, এরপর নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা নিজের উদ্যোগকে দেখতে হয়। উদ্যোগে নানান ঝামেলা থাকে, সেই সকল ঝামেলা পার হয়ে রাতে ঘরে ফিরে আবার সেই কাজ। তো আমি বলবো একজন নারী, আমরা সবসময় কিন্তু বলি যে একজন নারী, আমরা সব পারি। তো আপু কিন্তু তার জ্বলন্ত প্রমাণ যে আপু আসলে কত কিছু চিন্তা করছেন। শুধু আপু কেন, এরকম একজন আপু না, এরকম আমরা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা নারী আমাদের কি ভীষণ কর্মের মধ্যে দিন চলতে হয়। তার ইয়ত্তা আসলে কোনো পুরুষ আসলে জানে না। পুরুষ কি করে, বাড়ি এসে বলে কি করো সারাদিন। সো এরকম কথা আমাদের অনেককেই শুনতে হয়। তো ওই কথা না শুনে আমরা কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যে যার গুণ আছে, যে যেটায় দক্ষ, আমরা কিন্তু জানি যে আমি কোনটায় খুব ভালো, সেরকম আপনি যদি জানেন আপনি কোনটায় ভালো, সেটার উপর আরেকটু প্রশিক্ষণ নিয়ে আপনি সুন্দর করে পরিকল্পনা করে আপনি কিছু সামান্য মূলধন নিয়ে কিন্তু শুরু করে দিতে পারেন। আর এটা একমাত্র নারীরাই পারে, নারীরা এগিয়ে আসুন। আপনি একটু জানতে চাই ঝটপট করে কিছু, সেটা হচ্ছে আপনার আউটলেটটা তো উত্তরায় বলেছেন, ওখানে আসলে আমি যদি যাই, আমি অ্যাজ এ কাস্টমার, আমি আসলে ওখানে গেলে কি কি পাবো, এটা একটু ছোট করে আমার আচ্ছা, আপনি আমার মানে আউটলেটে আসলে আমাদের দেশীয় সব পণ্য পাবেন। দেশীয় শাড়ি, 3 পিস, 1 পিস, তারপর ব্যাগস, তারপর জুয়েলারি, সব কিছুই আপনি পাবেন আমার ওখানে। আর আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে গেলে আপনারা যারা মানে দেশের বাইরে পণ্য পাঠাতে চান বা একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তারা আমার ফ্যাশন এম্পায়ার পেজটা ভিজিট করবেন। পাশাপাশি আমার ফ্যাশন এম্পায়ার www.fashionempire.com এই ওয়েবসাইটটাও ভিজিট করবেন। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পণ্য, মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড পণ্যগুলো।
খুবই ভালো লাগলো যে আপুর হচ্ছে একটা ওয়েব পেজ আছে যেখানে দেশের বাইরে মানে পুরো দেশ বিদেশ পুরো বিশ্ব যে যেখান থেকে চান আপনারা কিন্তু আপুর পণ্য অর্ডার করতে পারেন। সো এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে যে আমাদের অনেকেরই হচ্ছে ওয়েব পেজ থাকে না, কিন্তু আপু কিন্তু নিজেই একটা ওয়েব পেজ তৈরি করে ফেলেছে। সো আপনারা ওখান থেকে অর্ডার করবেন, বা আপনারা হচ্ছে ফ্যাশন এম্পায়ার বিডি একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপুর সমস্ত পণ্য আপনারা পেয়ে যাবেন, সেখানে আপনারা কিন্তু দেখতে পারেন। আপু এবারে হচ্ছে জানতে চাই যে জানতে চাই না, এবারে হচ্ছে আমরা আসলে শুনতে চাই যে আপনি নিশ্চয়ই ঘরে গুনগুন করে গান করেন, বা দু চার লাইন থাকে না আমরা কবিতা আওড়াই, আমরা অনেকে কবিতা পড়তে পছন্দ করি, তো আপনার আসলে পছন্দ কোনটা, গান করা নাকি কবিতা না, পড়া? আমি আসলে গানটা ওইভাবে কখনো শিখি নাই বা করি নাই। আমার কবিতার প্রতি একটা প্যাশন ছিল। আচ্ছা। মানে আমি স্কুলে, তারপর কলেজে, ইউনিভার্সিটিতে আমি এক সময় কণ্ঠশীলনে ছিলাম। কণ্ঠশীলনে খালেদ খান মানে ভাই ওনাদের, তারপর নরেন স্যার, ওনাদের কাছে আমি শেখার সৌভাগ্য হয়েছিল আমার। বাট পরবর্তীতে আজকে প্রায় এই তো 26-27 বছরে কবিতা আর হয় না। আচ্ছা, তারপর আমরা তো জানি বাচ্চা পড়াতে গেলেও আমরা হচ্ছে পড়ি, তখন তো পড়া হয়। তো আমার দর্শকদের একটু 2-4 লাইন একটু শোনাবেন প্লিজ। এটাই তো সমস্যা, এখন তো মনেই নাই। যে কোনোটা, বা আপনি 2 লাইন গান গাইতে চাইলেও সেটা পারেন। আচ্ছা, একটা কবিতা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। কোনো অসুবিধা নাই, আমরা কিন্তু অনেক কবিতাই আমরা জানি। ছোটবেলায় আমরা ওই যে বাচ্চাদের শিখাতাম কি যেন, পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে, সেখানে পুটু কি করে, এটা আমার খুব প্রিয় একটা কবিতা ছিল। চুল ঝাড়ে। সো এই কবিতাগুলো আমরা কিন্তু ছোটবেলায় একদম বাচ্চাদের পড়াতে অনেক পড়েছি। তো আমরা একদম শেষ প্রশ্নের দিকে চলে যাচ্ছি, আমরা একদম শেষের দিকে। আমি একটু এবার লাস্ট জানতে চাই, সেটা হচ্ছে যে খাদি দিয়ে আপনি বললেন আপনারা কি কোনো কাস্টমাইজ করে দেন? যে কেউ হয়তো বললো, ধর আপনারা তো নিজস্ব, আপনাদের যেহেতু শোরুম আছে, আউটলেট আছে, ওখানে তো আপনি নিজস্ব প্রযোজনার কিছু ড্রেস দিচ্ছেন, কিন্তু আমি যদি হচ্ছে কাস্টমাইজ করে নিতে চাই যে আপু এই সবুজ রংটা না দিয়ে আমাকে, সেই সুবিধা কি আছে? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা কাস্টমারের টোটাল অবজারভেশনটাকে পুরাটা ইয়ে করি, যে সে কি চাচ্ছে। ওকে। তারপর আমরা কাস্টমারের সাথে কথা বলে দুজন মিলেই আমরা একটা ডিসিশনে আসি যে এই জিনিসটা যদি আমরা এইভাবে করি তাহলে ভালো লাগবে, না এটা যদি ওইভাবে, মানে ডিজাইনার আছে আমাদের, ডিজাইনারের সাথে কাস্টমারের সরাসরি কথা বলিয়ে দিই। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনি আসলে কতজনের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? আচ্ছা আপু, ডিরেক্টলি আমার কাস্টমার মানে আমার কর্মী যারা আমার সাথে, আমার টিম মেম্বার, আমার ডিরেক্টলি টিম মেম্বার আছে 5 জন, আর ইনডাইরেক্টলি আমার টিম মেম্বার এখন যেহেতু গ্রামে আছে, ওরা এখানে প্রায় 10 থেকে 15 জন কাজ করে। আর তাছাড়াও আমার কাপাসিয়ার নারী উদ্যোক্তাদেরকে নিয়েও আমার একটা প্ল্যান আছে, তাদেরকে নিয়ে কাজ করা এবং তাদের পণ্যগুলোকে ঢাকায় এনে এটাকে আরেকটু মানে প্রমোট করা। তো সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, আমরা অনেকেই কাজ করছি, আমাদের অনেক মেয়েরা কাজ করছে। তো এখন দেখা যাক মানে ওইটাকে কতটুকু কি করে আগায় নিতে পারি। হয়তো ওখানে আমাদের 40-50 জন মেয়ে আছে অলরেডি কাজ করছে। আচ্ছা। এবং আরো আমরা ইউনিয়ন বেস, গ্রাম বেস মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মানে নিজেরা তৈরি হচ্ছি। যেহেতু একদম গ্রাম পর্যায়ে এখানে মানে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে, একার পক্ষে আসলে এতগুলা করা সম্ভব হয়ে ওঠে না। তো আবার গ্রামের মেয়ে যারা আছে তাদেরকে ঢাকায় যেমন একটা প্রতিষ্ঠানে আমরা বলে ফেলি যে এত টাকা রেজিস্ট্রেশন ফি, গ্রামে কিন্তু আমরা ওইভাবে আসলে বলতে পারি না, আমাদের কিছুটা মানে কি বলে হাত বাঁধা আর কি। তো ওইসব চিন্তা করেও আমরা এখন কিছুটা চাচ্ছি যে কিছু গভর্নমেন্ট কোনো প্রজেক্ট থাকলে তখন সেগুলোকে আমরা ওখানে নিয়ে আমরা তখন ওই কাজগুলো করব। তো ওইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, চমৎকার। তার মানে আমরা কিন্তু অনুষ্ঠানের শুরুতে কিন্তু বলেছি একজন নারী উদ্যোক্তা একটা প্রতিষ্ঠান তৈরি করেন, সেখানে তিনি সমস্ত ঝুঁকি নেন, সেটা পরিচালনা করেন, সবকিছু করেন, এবং তিনি কিন্তু নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন এবং
দেশের অর্থনীতিতে ভূমিকা রাখেন। তো আমি কিন্তু একদম ভুল বলিনি, আমাদের আজকে সাইদা আফরোজা আপু কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রাখছেন, কারণ তিনি অনেক অনেক মানুষদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন। আপু অনেক ভালো লাগলো। লাস্ট কোশ্চেন এটা আমাদের, সেটা হচ্ছে আপনি যে অবস্থানে এখন হচ্ছে সাইদা আফরোজা আপু এখন যেভাবে আছেন, আগামী 5 বছর পর আপনার নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আচ্ছা, আমি আগামী 5 বছরে আমি আমার এই আউটলেটটাকে একদম, এখন তো একটা ছোট 120 স্কোয়ার ফিটের একটা আউটলেটে আছি। সো আমার আউটলেটটাকে আমি একদম মানে একটা বড় আউটলেটের মানে আড়ং-এর মতো একটা আউটলেট করতে চাই। আচ্ছা, এবং সেটা আমি আড়ং-এর পাশেই করতে চাই। আপু এটা আমাদের যদিও এটাই শেষ প্রশ্ন, কিন্তু এটা না করে পারলাম না আমি, যে আরোগ্যের পাশেই কেন? আড়ং-এর পাশে কেন, কারণ আমি যাদেরকে নিয়ে কাজ করব আমার কাজের মূল প্রত্যেকটা প্রোডাক্ট আসবে ডিরেক্ট কনজিউমার থেকে। আড়ং হচ্ছে একটা কনজিউমার, আড়ং-এর নিজস্ব প্রোডাক্ট বলতে আড়ং কিন্তু কনজিউম করে। তো আমি কনজিউম করব না, আমার হচ্ছে আমার উদ্যোক্তাদের পণ্য থাকবে, তারা আসবে, তাদের একটা কর্নার থাকবে, সেই কর্নারে যার পণ্য থাকবে সেই থাকবে, সেই বসবে, সেই সেল করবে। হ্যাঁ, তো যেহেতু আমার এইভাবে চিন্তা ভাবনা আছে যে আমি 10টা কর্নার করব, 10 জন মেয়েকে আনবো, 10টা মেয়ে তার পণ্যটাকেই বিক্রি করবে, যার জন্য আমি চিন্তা করি যে আড়ং ইজ মাই ফার্স্ট কম্পিটিটরস। চমৎকার চমৎকার, খুবই। এবং আমার মনে হয় আমরা যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, পোশাক জাতীয়, তারপর ক্রাফট নিয়ে কাজ করি, আমাদের প্রত্যেককেই আড়ংকেই কম্পিটিটরস ভাবা উচিত। তাহলে আসলে মানে লক্ষ্যটা অনেক, মানে একটা কথা আছে না যে লক্ষ্যটাকে সবসময় আকাশের মতো বড় করবে, তাহলে চুম্বি না করলে হয় না। তো আপু খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের আসলে লক্ষ্য সবসময় উপরে থাকা উচিত, তাহলে আমরা একদম আকাশে না উঠতে পারি, আকাশের কাছাকাছি যেতে পারবো। তো দর্শক, আপনাদের আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগলো আপনারা কিন্তু মতামত জানাতে একদমই ভুল করবেন না। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ কালের সমাজ 21শে সংবাদকে আমাকে এখানে এই যে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, আমাকে আপনাদের সবার মাঝে এনে আমাকে সবার মাঝে পরিচয় করিয়ে দিলেন, আমার উদ্যোগকে পরিচয় করিয়ে দিলেন। আপনাদের মাধ্যমে আমার এই কথাগুলো, আমার উদ্যোগের কথাগুলো বাংলাদেশের হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে, সেই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আপনারা যারা আসতে চান, আপনারা কিন্তু আমাদের ইনবক্স করে দিতে পারেন। আর আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল। শুভ বিকেল।